আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে কেমিস্ট্রি ৬ষ্ঠ অধ্যায় দেখতেছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করছিলাম। আজকে আমরা এরই ধারাবাহিকতায় এর পরের অংশটা দিয়ে শুরু করব। তো প্রথমেই আমাদের একটা কোশ্চেন চলে আসছে অ্যান্ড আমরা এই কোশ্চেনটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। দেখো এখানে বলা হচ্ছে আরেকটা কথা, এটা আমাদের এই চ্যাপ্টারের ২ নাম্বার লেকচার। ঠিক আছে? এটা তোমার লেকচার কত বলো তো? ২। আচ্ছা, দেখো এখানে প্রথমেই যে প্রশ্নটা তোমাকে করা হচ্ছে সেটা দ্রবণ আর দ্রব্য কি একই জিনিস? চলো আমরা দ্রবণ, দ্রব্য এই দুটার মধ্যে তোমার তফাৎটা দেখি। এবং এইখানে আরো একটা টার্ম আমাদের কাজে আসবে, যে কোশ্চেনটা আমি এর পরের স্লাইডে রেখেছিলাম, যে দ্রাবকী বা কি তাহলে? তাহলে দেখো এখানে আমরা মূলত ৩ টা টার্ম সম্পর্কে জানতেছি। একটা দ্রবণ, একটা দ্রব্য আর একটা দ্রাবক। আমি যদি এখানে নরমালি লিখে দেই, একটা কি বলতো দ্রব্য, একটা তোমার দ্রাবক এবং লাস্টলি যেটা তোমার কি বলতো দ্রবণ। সো এই ৩ টার মধ্যে কোথাও দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, তাই না? মানে যেহেতু তোমাকে কোশ্চেনটা করা হয়েছে, দেন ডেফিনেটলি আমি এখান থেকে একটা অ্যাজাম্পশন করে নিতে পারতেছি যে এখানে দ্রব্য, দ্রাবক এবং দ্রবণ এদের মধ্যে একটা কানেকশন রয়েছে। এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কানেকশনটা কিরকম এবং এদের দ্বারা আসলে কি মিন করতেছে। ওকে, লেটস সে আমরা আমরা একটা তোমার শরবত বানাতে চাচ্ছি। কি বানাতে চাই বলো তো? একটা শরবত বানাতে চাই। তোমার কাছে মনে করো শরবত বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সবগুলি তোমার কাছে দেয়া আছে। মনে করো আমি তোমাকে চিনি দিলাম, আমি তোমাকে লবণও দিয়েছি, এবং মনে করো এখানে আরও যে সকল উপাদান দরকার আমি সবগুলো তোমাকে প্রোভাইড করেছি, এবং আমি তোমাকে একটা গ্লাস দিয়েছি বা একটা মগ দিয়েছি। লেটস সে এটা একটা মগ, এবং আমি তোমাকে এখানে পানিও দিয়েছি। নাও আমি তোমাকে বললাম যে এখন তুমি এটা দিয়ে একটা দ্রবণ বানাও। আচ্ছা, এটা দ্রবণ। আমি এখানে অলরেডি একটা কথা উল্লেখ করে ফেলছি, সেটা দ্রবণ। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এখন এইগুলো সবগুলোকে তুমি মিশ্রিত করে একটা ধরো শরবত বানাচ্ছ, ঠিক আছে? আমরা এখানে তোমার লবণের সাথে লেবুও দেই। তো দেখো আল্টিমেটলি আমরা কিন্তু এটাকে বলতে পারবো তখন লেবুর শরবত, যেটা আমাদের দেখা যায় গ্রামে অনেক বেশি প্রচলিত, এবং এটি কিন্তু আমাদের শরীরটাকে ডিহাইড্রেটেড রাখে অনেকক্ষণ ধরে, বুঝতে পারছো? সো এই জন্য যে জিনিসটা করবা, যে তোমাদের যদি অনেক বেশি গরম লাগে তাহলে তোমরা লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবা। দেখবা যে তুমি যখন এই লেবু শরবতটা বানাচ্ছ তখন দেখবা যে তোমার শরবতটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সকল জিনিসপাতি তোমাদের চ্যাপ্টারটা নাই, সম্ভবত তোমাদের ৩য় চ্যাপ্টারে এই জিনিসটা ছিল, যে এমন কিছু পদার্থ আছে যাদেরকে আমরা পানির মধ্যে দিলে তোমার তাপমাত্রা কমে যায়। তো এই শরবতও কিন্তু সেম। তুমি দেখবা শরবত বানানোর পর তুমি সেখানে যদি বরফ নাও দাও তবুও দেখবা যে তার টেম্পারেচারটা অনেক বেশি কমে গেছে। কথা বুঝতে পারতেছো? তুমি স্বাভাবিক পানিতেই শরবত বানায় দেখো, তারপরে গ্লাসটার মধ্যে হাত দিয়ে দেখো, দেখবা যে তোমার টেম্পারেচার একটু কম কম অনুভব হচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা আমরা এটা সম্ভবত তৃতীয় অধ্যায়ে আমাদের ছিল, যে কিছু কিছু পদার্থ আছে কি বলতো, যাদেরকে আমরা পানির সাথে মিশালে টেম্পারেচারকে কি করে ফেলে, ডিক্রিজ করে ফেলে। তো এইখানে দেখো, এখানে বলা হচ্ছে যে তোমার কি সব উপকরণগুলো দেয়া আছে, চিনি, লবণ, লেবু, এবং তোমাকে এখানে পানিও দেয়া আছে, এবং জাস্ট তোমাকে এখানে কি করতে হবে, তুমি প্রথমে পানি নিবা এই মগটার মধ্যে, তারপরে তুমি কি করবা, চিনি, লবণ, লেবু সবগুলা নিবা, নিয়ে তারপরে তুমি কি করবা, এটাকে মিক্স করবা। কি করবা বলো তো? মিক্স করবা। তাহলে দেখো এখান থেকে আমরা যে প্রসিডিউরটা ফলো করলাম, এই প্রসিডিউরটা ভালো মতো করে মনে রাখবা, ঠিক আছে? তোমাদেরকে সেম ভাবে কোশ্চেন করা হবে যে তুমি কিভাবে একটা দ্রবণ তৈরি করতে পারবা। কি কি কোশ্চেনটা করবে বলো তো? তুমি কিভাবে একটা দ্রবণ তৈরি করতে পারবা, সেম প্রসিডিউর, বুঝছো? মানে এইভাবেই তুমি জাস্ট ব্যাখ্যা করবা। দেখো আমি তোমাকে একটু ভালো মতো করে শিখাই দিই। আচ্ছা, এখানে যে চিনি, লবণ, লেবু এগুলোকে বলা হয় তোমার দ্রব্য। কি বলা হয় বলো তো? দ্রব্য, ঠিক আছে? বা দ্রব্য অনেকে বলে যে দ্রব্য মূল্য বৃদ্ধি, নাম শুনছো না? দ্রব্য মূল্য বৃদ্ধি কাদের হয়? দ্রব্যের হয়, বুঝছো? দ্রব্যের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তার মানে দেখো এদেরকে তুমি দ্রব্য বা দ্রব্য বলতে পারো। দ্রব্য মানে কি? প্রোডাক্ট। কি বলতো? প্রোডাক্ট। দেখো চিনি, লবণ, লেবু এরা কি প্রোডাক্ট না? এরা তো একটা প্রোডাক্ট, এদেরকে তুমি কিনতে পারতেছো, তাই তো? আচ্ছা, তাহলে এরা কিন্তু একটা তোমার প্রোডাক্ট, যেটাকে তোমার কিনে আনতে হয়। আমরা যা কিছু কিনি তাই প্রোডাক্ট, বুঝছো? এইভাবে আমরা বলতে পারি যে যা কিছু কিনি সেটাকে প্রোডাক্ট বলতে পারবো না, অবশ্যই তার একটা তোমার মিনিমাম কস্ট থাকতে হবে। তুমি যদি মনে করো যে আমাদের বাবা মানে আমাদের বাসা বাড়িতে কি হয়, আমাদের বাসা বাড়িতে মনে করো আমরা যে রান্না বান্নাগুলো করি, মনে করো আমি আমার ক্ষেতের তোমার শশা পেড়ে নিয়ে আসে আমি শশার ডাল বানাচ্ছি। তাহলে এটা আমার ক্ষেতের, মানে আমি নিজে এটাকে চাষ করছি। সেই চাষ করে আনা যে শসাটা, আমি সেই শসাটা দিয়ে তোমার ডাল বানাচ্ছি। তো এইটা ক্ষেত্রে কিন্তু আমি এটাকে তোমার দ্রব্য বলতে পারবো না, এটা ইকোনমিক্সের ভাষায়। তো কেন বলতে পারবো না? কারণ ওটার কিন্তু কোনো তোমার মার্কেট ভ্যালু নাই। তোমার
দ্রব্য হতে হলে বা প্রোডাক্ট হতে হলে ডেফিনিটলি তার একটা কস্ট থাকতে হবে, মিনিমাম একটা কস্ট তার মধ্যে থাকতে হবে। তুমি যদি সেম প্রোডাক্টটা না, শশার যে তোমার তরকারিটা সেটা না বানিয়ে তুমি যদি সেটাকে বাজারে গিয়ে সেল করতা, দেন তুমি ওটাকে একটা প্রোডাক্ট বলতে পারতা। কথা বুঝতে পারছো? তার মানে প্রোডাক্ট এবং মানে সব কিছু যে প্রোডাক্ট হবে এমনটা না, প্রোডাক্ট হতে হলে তার একটা তোমার দ্রব্যমূল্য থাকা লাগবে। তো এইখানে দেখো চিনি, লবণ, লেবু এদেরকে তো তুমি বাজার থেকে কিনে আসো নাকি বাসা উৎপাদন করতে পারো। লেবুটা না হয় তুমি বাসা উৎপাদন করতে পারতেছো, চিনি, লবণ এদেরকে তো তোমাকে আলটিমেটলি বাজার থেকে আমদানি করতেই হচ্ছে, তাই না? সো ডেফিনেটলি এরা কি দ্রব্য। তার মানে দেখো এই দ্রব্য যারা তাদেরকে আমরা দ্রব্য বলতে পারবো, ঠিক আছে? তাহলে এরা কি বলতো? দ্রব্য বা দ্রব্য। ওকে। আর এখানে যে তুমি পানিটা, এই পানিটাকে তোমার বলা হয় দ্রাবক, ঠিক আছে? এই পানিটাকে কি বলা হয় বলো তো? দ্রাবক বলা হয়। তার মানে দেখো দ্রব্য কারা? যাদেরকে তুমি হচ্ছে কিনে এনে আহ, কিনে আনতেছো, বা ধরো যে হচ্ছে যে যে সকল জিনিসপাতি তুমি দ্রাবকে মিশাবা। দেখো তুমি সবার আগে কি করো? একটা শরবত বানাতে হলে তুমি সবার আগে একটা পানি নাও, একটা পানিপূর্ণ গ্লাস নাও, তাই তো? এরপরে তুমি কি দাও? তুমি হচ্ছে উপকরণগুলো দাও। এই উপকরণগুলোকে আমরা বলতেছি তোমার দ্রব্য, আর পানিটাকে আমরা বলতেছি দ্রাবক। তার মানে দ্রাবকে দ্রব্য মেশে। কি বললাম বলো তো? দ্রাবকে দ্রব্য মিশে। তার মানে দেখো দ্রাবকটা হচ্ছে তোমার পানি বা লিকুইডটা, এই লিকুইডটার মধ্যে তুমি দ্রব্য মিশাচ্ছ। কথা বুঝতে পারছো? আচ্ছা, দ্রাবক বুঝতেই তো পারতেছো। দ্রাবক মানে তুমি এটাকে চাইলে ইয়া বলতে পারো, মনে করো যে আমাদের কিন্তু দ্রাবক বিভিন্ন প্রকারের হইতে পারে। আমি হয়তোবা তোমাকে পঞ্চম অধ্যায়ে পড়াইছি, সেখানে হয়তোবা আমি তোমাকে পড়াইছিলাম যে নন পোলার দ্রবণ আর হচ্ছে পোলার দ্রবণ, ঠিক আছে? বা পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক। আমি তোমাকে বলছিলাম না যে তোমার আয়নিক যৌগগুলো নর্মালি কি হয়, তোমার হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর তোমার হচ্ছে সমযোজী যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। বলছিলাম না? এই যে পানি কি, পানি হচ্ছে একটা তোমার পোলার দ্রাবক, ঠিক আছে? তার মানে পানি কি বলতো? দ্রাবক। দ্রাবকের কাজ কি? দ্রবকে মেশানো। দ্রাবকের কাজ কি? দ্রবকে মেশানো। এবং দেখো এদেরকে তুমি যখন মিক্স করলা, মিক্স করে তোমার ফাইনাল যে প্রোডাক্টটা বের হলো, যেটাকে আমরা বলতেছি তোমার লেবুর জুস, এটাই হচ্ছে আমার কি বলতো? এটাই হচ্ছে আমার দ্রবণ, ঠিক আছে? এই যে লেবুর জুস পাচ্ছ, এই লেবুর জুসটাকে আমরা কি বলি বলতো? এটাকে হচ্ছে আমরা তোমার দ্রবণ বলি। এটাকে আমরা কি বলি? দ্রবণ বলি। বা এটাকে তুমি ইংলিশে বলা হয় সলিউশন। কি বলা হয় বলো তো? সলিউশন। ওকে, মনে থাকবে। তার মানে দেখো তোমার হচ্ছে চিনি, লবণ, লেবু এরা হচ্ছে দ্রব, আর পানি কি? দ্রাবক। দ্রব এবং দ্রাবক মিক্স আপ হয়ে কি তৈরি করে? দ্রবণ তৈরি করে। তার মানে দেখো তুমি এইভাবে লিখতে পারবা, দ্রব প্লাস দ্রাবক ইকুয়ালস টু কি বলতো? দ্রবণ। অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায়। সো এই জিনিসটা জাস্ট ফলো, মানে আমি যেভাবে তোমাকে পড়ালাম এই জিনিসটা জাস্ট মনে রাখবা। এই উদাহরণটা দিছে না, এই উদাহরণটা মনে রাখবা। আমি চাইলে না উদাহরণ দিয়েও তোমাকে দেখাই দিতে পারতাম। আমি তোমাকে বলতে পারতাম দ্রব হচ্ছে যাকে তুমি মেশাও, দ্রাবক হচ্ছে যেটার মধ্যে তোমার দ্রব এসে মেশে, আর দুইটাকে মিক্স করলে যেটা তৈরি হয় সেটাকে দ্রবণ বলে। আমি কিন্তু তোমাকে চাইলে এইভাবে পড়াইতে পারতাম। আমি কেন উদাহরণটা দিছি বলো তো? উদাহরণটা দিছি যেন তুমি মনে রাখতে পারো। এই জিনিসটাতে দেখা যায় ম্যাক্সিমাম, তোমরা তো এখনো ছোট রয়েছো, তো তোমাদের দেখা যায় যে এই জিনিসটাতে অনেক বেশি কনফিউশন চলে আসে। সো তোমার কনফিউশনগুলো এড়ানোর জন্য আমি তোমাকে মূলত এইভাবে একটা উদাহরণের মাধ্যমে পড়ালাম, যাতে তুমি এই উদাহরণটাকে মনে রাখতে পারো এবং এই উদাহরণটাকে বেস করে তুমি হচ্ছে এই জিনিসগুলো কখনোই যাতে ভুল না করো। তার মানে দেখো চিনি, লবণ, লেবু এরা কি? এরা হচ্ছে তোমার দ্রব্য। এদেরকে তুমি কোথায় মেশাচ্ছ? তুমি দ্রাবকের মধ্যে মেশাচ্ছ। এখানে দ্রাবককে পানি, তার মানে পানির মধ্যে তুমি চিনি, লবণ, লেবু মিশাচ্ছ। তা এরপর দিয়ে তুমি কি করতেছো? মিক্স করতেছো। কি করতেছো বলো তো? মিক্স করতেছো। মিক্স করার পরে তোমার কি তৈরি হচ্ছে? একটা সলিউশন বা দ্রবণ তৈরি হচ্ছে। দ্রবণটার নাম কি? লেবুর শরবত বা লেবুর জুস। কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কিন্তু দ্রাবক, দ্রবণ সবকিছু কিন্তু আমাদের ক্লিয়ার। এখন যদি আমরা কোশ্চেনটার অ্যান্সারটা করতে করতে চাই, তাহলে দেখো তো দ্রবণ আর দ্রব কি একই? বলো তো দ্রবণ এবং দ্রব কি একই? না। দ্রবণ কি বলো তো? দ্রবণ হচ্ছে তোমার সলিউশন বা ফাইনাল প্রোডাক্ট। এবং দ্রব কি বলো তো? দ্রব হচ্ছে যে এই সলিউশনটার মধ্যে এসে মেশে বা যে এই সলিউশনটা তৈরি করে। সহজ বাংলা ভাষা যে হচ্ছে এরা একই জিনিস না ভাইয়া? দ্রব কারা? দ্রব হচ্ছে তোমার চিনি, লেবু আর হচ্ছে তোমার লবণ, এরা হচ্ছে ছিল আমার দ্রব। আর দ্রবণ কি? দ্রবণ হচ্ছে ফাইনাল যে প্রোডাক্টটা দ্রাবকের সাথে মেশে দ্রব যেটা তৈরি করে সেটা হচ্ছে তোমার দ্রবণ। কথা বুঝতে পারছো? তাহলে দেখো এরা কিন্তু তোমার আলাদা আলাদা জিনিস। কথা বোঝা গেছে না? ওকে। তুমি এইটা যে তোমার পরীক্ষায় আসবে এমন না, জাস্ট আমি তোমাকে একটা কোশ্চেন করার মাধ্যমে, সেই কোশ্চেনের অ্যান্সার করার মাধ্যমে কনসেপ্টটা বুঝাইলাম। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটা একটু অ্যান্সার করি। তাহলে বলো তো দ্রাবক কি? তুমি বলতে পারবা না এখন দ্রাবক জিনিসটা কি? দ্রাবক হচ্ছে এমন একটা তোমার কি বলবো, লিকুইড ফর্ম যেখানে এসে তোমার দ্রবরা মিশে। কথা বুঝতে পারতেছো? যেরকম পানি, এটা হতে পারে অ্যালকোহল, এটা হতে পারে দেখা যায় যে আমরা বাজারে অনেক রকমের জুস বা আমরা হচ্ছে লিকুইড, বিভিন্ন রঙের লিকুইড আমরা ইউজ করে থাকি।
সরি, দেখো আমরা বিভিন্ন রঙের কিন্তু লিকুইড ইউজ করে থাকি। লেটস সে দেখবা যে তুমি বাজারে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত তুমি হচ্ছে অনেক ধরনের জুস কিনে থাকো, যেগুলো কিন্তু তোমার এক প্রকার দ্রাবক। ওগুলোতেও তুমি কিন্তু অন্য কিছু মিশাতে পারবা, ঠিক আছে? দেখা যায় যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অনেকভাবে অনেক দ্রাবক তৈরি করতে পারি। সো আল্টিমেটলি যখন তোমরা ধরো ইন ফিউচারে ধরো অনেকের ইচ্ছা আছে যে কেমিস্ট্রি নিয়ে পড়বা, বা অনেকের ইচ্ছা আছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা, তো তখন দেখা যাবে যে হচ্ছে তোমার এই ল্যাবরেটরির মধ্যে তোমরা গিয়ে হচ্ছে এই দ্রাবক তৈরি করতেছো, ঠিক আছে? বিভিন্ন রঙের, বিভিন্ন ফ্লেভারের। সো এই জিনিসগুলো তোমরা একটু বড় হয়ে বুঝতে পারবো। ওই যে তোমরা যে বাজার থেকে আমের জুস খাও না, এই আমের জুসটা পুরাটাই তোমার হচ্ছে ফর্ম মানে কেমিক্যাল প্রসেস, বুঝতে পারছো? এখানে আসলে কোনোটাই জাস্ট এখানে ফ্লেভার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু অরিজিনাল কোনো আমের ছোঁয়া নাই। কথা বোঝা গেছে? মানে এটা তোমার লিটারালি বানানো হয়েছে কি দিয়ে? কেমিক্যাল প্রসেসের মাধ্যমে। এগুলো কোথায় শেখানো হবে? এগুলো তুমি চাইলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কখনো পড়ো, তাহলে দেখবে যে এই জিনিসটা পড়তে পারতেছো বা এই জিনিসটা সম্পর্কে জানতে পারতেছো। আমার ইচ্ছা ছিল যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, বাট পরে আমার ইচ্ছা সুইচড হয়ে গেছে। দেন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। ওকে, তো যেটাই হোক না কেন, দ্রাবক জিনিসটা কি আমরা বুঝতে পারছি? তো দ্রাবক জিনিসটা হচ্ছে এমন একটা তোমার কি বলবো, এমন একটা তোমার লিকুইড ফর্ম যেখানে তুমি দ্রবকে মেশাতে পারতেছো, ঠিক আছে? তাহলে দ্রাবক আর দ্রব এবং দ্রবণের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে না? হ্যাঁ, পার্থক্য আছে। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে পারতে হবে। এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারলেই দেখবে যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে ভাইয়া, দ্রব, দ্রবণ, দ্রাবক, এই জিনিসগুলো আমাকে পড়াইলেন বা কেন? এই জিনিসগুলো আমার কোথায় আমি এটাকে কাজে লাগাবো, বা কোথায় আমি এটাকে ইমপ্লিমেন্টেশন করব? তো এটা তোমার কোশ্চেন আসতেছে না? চলো এখন আমরা দেখি। আমরা এখন পড়বো মোলারিটি। এই মোলারিটি বোঝার জন্য আমাকে দ্রবণ এবং দ্রাবকটা জানা লাগতো। বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্রবণ জানা লাগতো। তুমি যদি সলিউশন সম্পর্কে আইডিয়া না রাখতা, তাহলে তুমি মোলারিটি নিয়ে কখনোই কথা বলতে পারতা না। দেখো, মোলারিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার, দেখো চলে আসছে না, দ্রবণে যত মোল দ্রব থাকে তাকেই হচ্ছে কি বলে? মোলারিটি বলে। তার মানে দেখো, মোলারিটি ডিপেন্ডস অন কাদের কাদের উপরে ডিপেন্ডস করতেছে? দ্রবণ এবং দ্রব। কাদের কাদের বলো তো? দ্রবণ এবং দ্রব। আমি দেখো এটাকে হাইলাইট করে দিচ্ছি। এই যে দেখো দ্রবণ, আর এই যে দেখো দ্রব। তাহলে মোলারিটি এই দুইটা টার্মের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে তোমার দ্রবণ। দেখো, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, তার মানে দ্রবণটাই। দ্রবণ মানে কি বলতো? সলিউশন। দ্রবণ মানে কি বলতো? সলিউশন। এই যে এটা হচ্ছে তোমার মনে করো একটা মগ, যেটা কি তুমি কেমিস্ট্রি ভাষায় বিকারও বলতে পারো। দেখবা যে তোমরা ল্যাবরেটরিতে গেলে বিকার পাবা, ঠিক আছে? এটি কি বলতো? একটা বিকার। এই বিকারের মধ্যে কি আছে? বিকারের মধ্যে তোমার দ্রবণ আছে। কি আছে বলতো? দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে তুমি কি মিশাও? এই দ্রবণটার মধ্যে তুমি হচ্ছে দ্রব মিশাইতে পারো না বলতো? দ্রব মিশাইতে পারো। এখন বলা হচ্ছে যদি এই দ্রবণটা 1 লিটার হয়, এই দ্রবণটা কত হবে বলতো? 1 লিটার হবে। তাহলে যত মোল, বা এখানে যত মোল তোমার দ্রব তুমি মিশাইতে পারবা, যত মোল তুমি দ্রব মিশালে আসলে তোমার এটা মানে এই দ্রবণটার মধ্যে মিশবে, তত মোলকে তুমি বলতে পারবা মোলারিটি। এখন কথা হইতেছে যে ভাইয়া এটা কিভাবে বুঝবো যে এখানে কত মোল মিশবে? দেখো, তুমি এই জিনিসটা হয়তো বা লক্ষ্য করো নাই। তোমাকে আমি যদি একটু ভালো মতো করে ফিলটা দেওয়ার চেষ্টা করি, তাহলে তুমি এইভাবে একটা উদাহরণ নিতে পারো। দেখবা যে তুমি যদি বাসা বাড়িতে, তুমি তোমার বাসার মধ্যে একটা কাচের গ্লাস নিবা, ঠিক আছে? একটা কাচের কি নিবা বলো তো? গ্লাস নিবা। কাচের গ্লাস নেওয়ার পর তুমি হচ্ছে ওখানে পানি নিবা। তোমার বাসায় যে পানিটা অ্যাভেলেবেল আছে সেই পানিটা এখানে ইউজ করতে পারো। এখানে তুমি পানি নিবা। বেশি পানি নেওয়ার দরকার নেই, মোটামুটি একটা রেঞ্জের পানি নিলেই চলে। পানি নেওয়ার পর তুমি এখানে অনেকগুলা, এখানে তুমি হচ্ছে প্রায় 6 থেকে 7 চামচ, 6 থেকে 7 চামচ তুমি কি দিবা বলো তো? 6 থেকে 7 চামচ তুমি হচ্ছে এখানে চিনি দিবা। কি দিবা? চিনি দিবা। চিনি দিয়ে এটাকে মিক্স আপ করানোর চেষ্টা করবা, ঠিক আছে? চিনি দিলা। এই চিনিটা কি? দ্রব। এই চিনিটা কি? দ্রব দিছো, তাই তো? এখানে দ্রব দিছো। কোথায় দিছো? দ্রাবকে দিছো, তাই না? দ্রাবকে দিছো। তার মানে দেখো, দ্রব দিছো দ্রাবকে, তো একটা দ্রবণ তৈরি হয়েছে, এই তো? তাহলে দেখো, তুমি এইভাবে বলতে পারো যে তুমি একটা সলিউশনের মধ্যে কি দিছো? দ্রব দিছো, ঠিক আছে? এখন দেখো, তোমার 6-7 চামচ চিনি দিছো এবং তুমি মোটামুটি একটা রেঞ্জের পানি নিছো। দেওয়ার পর তুমি দেখতেছো যে কমপ্লিটলি তোমার চিনিটা মিশে গেছে পানির সাথে। এখন তুমি কি করতেছো? তোমার দেখো অলরেডি একটা কিন্তু দ্রবণ তৈরি হয়ে গেছে, তাই না? তোমার অলরেডি কি তৈরি হয়ে গেছে? একটা দ্রবণ তৈরি হয়ে গেছে। এখন তুমি কি করতেছো? তুমি আরো এখানে প্রায় মনে করো 5 থেকে 6 চামচ আরো চিনি দিচ্ছ, ঠিক আছে? মানে তোমার 6 থেকে 7 চামচ চিনি দেওয়ার পর দ্রবণটার সাথে সব চিনিগুলো মিশে গেছে, মিক্স আপ হয়ে গেছে। তাহলে এটা একটা তোমার দ্রবণ তৈরি হয়ে গেল না? তোমার তো টার্গেটই এটা ছিল যে আমি তোমার দ্রবটাকে দ্রাবকের মধ্যে মিশাবো। তাহলে আমি একটা দ্রবণ তৈরি করছি। দ্রবণের মধ্যে আমি আবারও 5 থেকে 6 চামচ চিনি দিচ্ছি। এবার দেখবা যে তোমার চিনিগুলো কিন্তু মিশতেছে না, বা দেখা যাবে যে 2-3 গ্রাম চিনি কিন্তু তোমার মিশবে না, বাকি সবগুলো মিশে যাবে। ওই যে 2-3 গ্রাম চিনি তোমার মিশলো না, ওরা কি হবে? ওরা নিচে তোমার, তুমি যদি গ্লাসটাকে উঠায় দেখো, কাঁচের গ্লাস যেহেতু নিচ্ছ, তাহলে তুমি স্বচ্ছ দেখতে পারবা যে ওখানে চিনির দানাগুলা তোমার দানা অবস্থায় ওখানে পড়ে আছে। বুঝতে পারছো? চিনির যে তোমার দানাটা, সেই দানাটা তোমার দেখবা যে হচ্ছে তোমার যে কাপ বা মগ আছে, মগটার নিচে
যে সারফেসটা আছে সেই সারফেসের উপরে তোমার ভেসে বেড়াচ্ছে। কথা বুঝছো? মানে একদম তুমি দেখবা যে এই যে চিনির দানাগুলো আছে না, এই চিনির দানাগুলো এই নিচের দিকে এভাবে এসে পড়ে আছে। এটাকে বলা হয় তোমার অধঃক্ষেপ পড়া। কি পড়া বলো তো? অধঃক্ষেপ পড়া। আমরা ৭ম চ্যাপ্টারে যখন রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো তখন দেখবা যে এই কথাটা আমি আবারও বলতেছি। তাহলে দেখো কি পড়ে? অধঃক্ষেপ পড়ে। তাহলে কি বলো তো? এখানে দেখো এখানে কত গ্রাম অধঃক্ষেপ পড়লো? প্রায় ধরে নাও যে ১ থেকে ২ গ্রাম বা ২ থেকে ৩ গ্রাম। এরকম পরিমাপের একটা পদার্থ এখানে কি হচ্ছে? অধঃক্ষেপ পড়তেছে, বা এটা আসলে কি হয় না? দ্রবীভূত হয় না, বা এটা আসলে দ্রবণে মিশে যায় না। ঠিক আছে? তার মানে দেখো তুমি কি বুঝতে পারতেছো যে তোমার হচ্ছে কি পরিমাণ মিশাইতে হবে? কি পরিমাণ মিশাইতে হবে? তার মানে দেখো এই ২-৩ গ্রাম বাদ দিয়ে তুমি দেখো ১ম এ মনে করো ৭ চামচ আমি মিশাইছিলাম এবং পরে দেখো ২-৩ গ্রাম বাদ। আমি মনে করো এভাবে একটা এক্সাক্ট ভ্যালু ধরি। আমি ১ম এ মনে করো ৭ চামচ চিনি মিশাইছিলাম এবং পরের বার মনে করো ৫ চামচ চিনি মিশাইছিলাম। এখন এই ৭ চামচ চিনি যখন আমি মিশাই তখন ৭ চামচ পুরোপুরি তোমার মিশে যায়। পরের বার যখন আমি তোমার ৫ চামচ মিশাই তখন দেখা যায় যে ২ চামচ মিশছে, বাকি ৩ চামচ মিশে নাই। তাহলে দেখো এই যে ৫ এবং ২ করলে কত হয়? ৯ চামচ। এই দেখো, তোমার যদি দ্রবণটা হয় ১ লিটার, এই দ্রবণটাকে ধরে নাও ১ লিটার। ১ লিটার দ্রবণে কত চামচ চিনি মিশতেছে? ৯ চামচ চিনি মিশতেছে। তাহলে এই ৯ চামচ চিনি মিশাটাকে তুমি বলতে পারো কি বলতো? মোলারিটি। কথা বুঝতে পারছো? ১ লিটার দ্রবণে যত মোল তোমার হচ্ছে দ্রব্য থাকে তাকেই হচ্ছে আমরা কি বলি বলতো? মোলারিটি বলি। তাহলে দেখো ১ লিটার দ্রবণে এখানে কত চামচ তোমার দ্রব্য আছে? এখানে ৯ চামচ দ্রব্য আছে। এটাকে চামচটাকে তুমি মোল চিন্তা করো। তাহলেই তোমার কি হচ্ছে? মোল চিন্তা করলে তুমি বলতে পারবে যে তোমার ১ লিটার দ্রবণে ৯ মোল কি আছে? দ্রব্য আছে বা চিনি আছে। তো তাহলে এটাকে তুমি বলতে পারবে কি বলতো? মোলারিটি। তাহলে এখানে অধঃক্ষেপ পড়ছে কত গ্রাম? এখানে অধঃক্ষেপ পড়ছে তোমার ৩ গ্রাম। তাই তো? এখানে অধঃক্ষেপ পড়তেছে তোমার কত গ্রাম? ৩ গ্রাম। এই ৩ গ্রামকে তুমি কি বলবা? এই ৩ গ্রামকে বলবা যে মানে এই ৩ গ্রামটা যদি না পড়তো তাহলে কি তুমি বুঝতে পারতা যে আসলে তোমার কত গ্রাম পানিটার সাথে মিশছে? বুঝতে পারতা না। তো এই ৩ গ্রামকে তুমি পরে উঠায় ফেলতে পারো। ওটা রিমুভ করাটা খুব বেশি প্যারা হবে না। তুমি যদি আরো সেখানে একটু পানি পরিমাণ বাড়াও তাহলেও দেখবা যে হচ্ছে তোমার ৩ গ্রাম মিশে গেছে। দেখবা যে বাসাবাড়িতে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো। তোমার মা এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছে বা তোমাদের বাসায় যে রান্নাবান্নার কাজটা করে তাকে তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো যে যখন তোমার হচ্ছে চিনি বা লবণের পরিমাণ বেড়ে যায় তখন সেখানে পানি দেয়া হয়। কেন দেয়া হয় জানো? সেখানে পানি দেয়া হয় তার খরতা কমানোর জন্য। দেখবা যে কোনো তরকারিতে যদি তোমার লবণ বেশি হয়ে যায়, মা-বাবারা তো দেখা যায় যে রান্না করার সময় লবণ তোমার একটু টেস্ট করে দেখে, তাই না? ইভেন আমি কিন্তু অনেক ভালো রান্না পারি টু বি অনেস্ট, অ্যান্ড আমিও কিন্তু রান্না করার সময় তোমার যখন প্রায় হয়ে আসে তরকারিটা তখন আমি কি করি সেটাকে একটু তোমার টেস্ট করি যে সেখানে লবণটা কি ঠিকঠাক আছে কিনা। তো যদি লবণটা বেশি হয়ে যায় বাই এনি চান্স তখন আমি সেই তরকারিটার মধ্যে আমি কি করি একটু তোমার পানি দিই। পানি দিয়ে তারপরে তাকে কিছুক্ষণ ধরে আমি কি করি ভাপাই। কেন? কারণ দেখো আমি পানি দিলাম, আমার তরকারিটা তো তোমার আমি যে অবস্থা চাচ্ছিলাম সেই অবস্থা থেকে একটু লিকুইড হয়ে গেল না, তরকারিটা একটু ঝোল হয়ে গেল না? তো আমি যখন সেটাকে আরেকটু তাপ দিয়ে আমি তোমার কি করব, আরেকটু তাপ দিয়ে যখন আমি সেটাকে হচ্ছে তোমার ভাপাবো তখন দেখা যাবে যে তোমার কিছু পানি তোমার বাষ্পীভূত হয়ে চলে গেছে, আবারও তরকারিটা আগের অবস্থায় ফিরে আসবে। সো পানিটা নিয়ে অত বেশি ম্যাটার করে না। ঠিক আছে? পানিটা কিন্তু খুব সহজে রিমুভ করে ফেলা যায় ওই তোমার আগুনের সাহায্যেই আরকি। মানে তোমার যত তাপমাত্রা বাড়বে ১০০ ডিগ্রি সেলসিয়াস হলে তো পানি বাষ্প আকারে উপরে চলতে থাকবে, তাই না? আর আমরা ১০০ ডিগ্রির উপরেই কিন্তু তোমার হচ্ছে রান্না-বান্না করে থাকি। ঠিক আছে? দেখবা যে পানির বাষ্প উঠতেই থাকে। তো এইখান থেকে আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে কি বলতো? যে তুমি দেখো লবণ যখন তোমার তরকারির মধ্যে বেশি হয়ে যায় তখন মা-বাবারা কি করে? বা ধরে নাও যে তোমার ভাইয়া আমি কি করি? আমি তোমার সেখানে একটু পানি দিই। পানি কেন দিই? কারণ তার খরতা কমানোর জন্য, বা এই লবণের পরিমাণটা যাতে লবণটা যাতে তোমার একটু বেশি পানিতে মিশে যায়। বেশি পানিতে মিশলে কি হবে? তোমার লবণটা একটু কম লাগবে। লবণটা একটু কম লাগলে কি হবে? তরকারিটা আমি খাওয়ার মতো যোগ্য করে তুলতে পারবো। সেম জিনিসটা দেখো। তোমার এখানে যখন তুমি দেখতেছো যে ২-৩ গ্রাম বেড়ে গেল, ২-৩ গ্রাম তোমার চামচ চিনির পরিমাণ বেড়ে গেল, তখন তুমি এখানে কি করতেছো? তুমি আলাদা করে বাইরে থেকে পানি দিতে পারো। তাহলে দেখবা যে তোমার চিনির পরিমাণটা মানে এই ৩ গ্রাম যে তোমার চিনি সরি এই ৩ চামচ যে তোমার চিনি ছিল তারা কিন্তু তোমার দ্রবণের সাথে মিশে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তো মোলারিটি ব্যাপারটা কি আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি? তুমি একটু ভালো মতো করে ফিল করবা। দেখো আমি কিন্তু তোমাকে খুব সুন্দর মতো করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সো একটু ভালো মতো ফোকাস দাও, দেখবা যে খুব সহজেই বুঝতে পারতেছো। তাহলে দেখো আমাকে এখানে যেই কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে কনসিডার করতে হবে তার মধ্যে একটাই হচ্ছে তোমার ১ম টা যেটা সেটা হচ্ছে তোমার নির্দিষ্ট তাপমাত্রা। এই কথাটা যদি তুমি পরীক্ষার হলে না বলো না তোমার মার্ক কেটে নেবে। কিছু জিনিস আছে বুঝছো আমাদের সংজ্ঞায় যখন সংজ্ঞা বলে যে মোলারিটি কাকে বলে বলো, তো দেখা যাবে যে এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে খুব ভালো মতো করে হেল্প করে। যেই কথাগুলো তোমার খুব একটা দরকার হয় না ব্যাখ্যা করার সময় টার্মটাকে। তবে তুমি যদি ওই কথাটা না বলো ওটা সাইলেন্টলি দেখা যায় যে হচ্ছে তোমার ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো তুমি যদি ওই কথাটা উল্লেখ না করো দেখা যায় যে তোমার মার্ক কেটে নেওয়া হইছে। ঠিক আছে? কেন কাটছে? কারণ তোমার ওই কথাটা ইম্পোর্টেন্ট ছিল। তোমার যদি নির্দিষ্ট তাপমাত্রায় তুমি যদি ১ লিটার দ্রবণের মোলটা মানে দ্রবের
যে পরিমাণটা মোল এককে সেটা যদি পরিমাপ না করতে পারো তাহলে তুমি সেটাকে মোলারিটি বলতে পারবে না। টেম্পারেচারটা অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। মনে করো আমি তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দিলাম, লেটস সে, আচ্ছা এই জিনিসটা একটু পরে আসতেছে, জাস্ট একটা উদাহরণ দিই। দেখো মনে করো আমি তোমাকে বললাম যে 25 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দিলাম এবং আমি করতেছি মনে করো সেই একই এক্সপেরিমেন্টটা 30 ডিগ্রি সেলসিয়াসে। তো তোমাকেও আমি একটা গ্লাস দিলাম, আমার আমার কাছে আমি একটা কি রাখছি, গ্লাস রাখছি, ঠিক আছে। তোমাদের হয়তোবা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টা নেই, বা থাকলেও তোমরা যারা পড়ে আছো বা পড়ছো তারা হয়তোবা জিনিসটার সাথে রিলেট করতে পারবা, যে ওই যে আমাদের যে ছিল তোমার কি বলতো, তো বস্তুর উপর তাপের প্রভাব, এটাই তো ছিল হয়তোবা ষষ্ঠ অধ্যায়, তোমাদের পদার্থবিজ্ঞানই ছিল। থার্মোডাইনামিক্সের তোমাদের সিলেবাসে একটা চ্যাপ্টারই ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, বাট কেন জানি তোমাদের শর্ট সিলেবাসে রাখে নাই। আর যারা ব্রড সিলেবাসের ক্লাস আমার ক্লাসটা দেখতেছো তারা হয়তোবা করে আসো। তো যাই হোক, যেটাই হোক না কেন, দেখো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস, তুমি এখানে দুইটা টেম্পারেচারের জন্য আমি মনে করো তোমার 30 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় আছে, তুমি মনে করো 25 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় আছো, ঠিক আছে। তোমার কাছে মনে হইতেছে যে আরে দোস্ত, আমি 25 ডিগ্রিতে দাঁড়ায় আছি, আমার তো কম গরম লাগতেছে, আর ওই ভাই তো 30 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় আছে, ওই ভাইয়ের তো সেই গরম লাগতেছে, তার মানে আমি এক্সপেরিমেন্টটা সুন্দর মতো করে করতে পারবো, ভাইয়ের একটু কষ্ট হবে। কিন্তু আমি যে চালাকি করছি তুমি সেটা তো ধরতে পারো নাই, ঠিক আছে। আমি কি চালাকি করছি এখনই তুমি বুঝতে পারবা। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি তোমাকে একটা দ্রবণ বানাইতে বললাম, কি বানাইতে বলছি বলো তো, দ্রবণ বানাইতে বলছে। তো তুমি কি করলা, তুমি এখানে পানি নিলা সুন্দর মতো, তুমি ঠান্ডা ওয়েদারে আসো হয়তো, তুমি পানিও নিলা সুন্দর মতো, নেওয়ার পর তুমি কি করতেছো, তুমি এখানে চিনি মিশাইতেছো বা এখানে মনে করো লবণ মিশাইতেছো। তুমি লবণ মিশাইলে কত কত গ্রাম বলো তো, লবণ বলতে আমরা যে খাবার লবণ মিশাই, NaCl, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো 1 লিটার পানি, তুমি 1 লিটার পানি নিছো, পানি নেওয়ার পর তুমি হচ্ছে এখানে 30 গ্রাম লবণ মিশাইছো, কত গ্রাম মিশাইছো, 30 গ্রাম মিশাইছো, ঠিক আছে। আচ্ছা, মিশাইছো, খুব ভালো কথা। মিশানোর পর তুমি দেখতেছো আরে মিশতেছে না তো, এখনো তো তোমার দ্রবণ ফুলফিল হচ্ছে না, তুমি এরপরে আরো 1 গ্রাম বাড়াইলা, দেখতেছো যে এখনো দ্রবণটা একদম ফুলফিল, কোনো অধক্ষেপ পড়তেছে না, এখনো মিলতেছে। আবার তোমাকে বললাম যে এখানে আরো 1 গ্রাম বাড়াই দিছি, তোমাকে এবার কত হয়েছে, 32 হয়েছে না, 32 তুমি দেখতেছো যে আরে তোমার তো এখনো মিশতেছে। এবার তুমি কি করছো, তুমি একটু রাগ করে তুমি আরো 4 গ্রাম বাড়াই দিছো, 4 গ্রাম বাড়াই দিয়ে তোমার হয়েছে কত, 36 গ্রাম হওয়ার পর তুমি দেখো যে 36 গ্রাম মিশাইছো, দেখতেছো একদম সম্পূর্ণ মিশে গেছে। এবং 36 গ্রাম থেকে যখন তুমি আরো 1 গ্রাম বাড়াইলা, সরি, দেখো তুমি 36 গ্রাম থেকে যখন আরো 1 গ্রাম বাড়াইলা তখন দেখা গেল যে তোমার আর মিশতেছে না, ওই 1 গ্রামটা তোমার হচ্ছে অধক্ষেপ হিসেবে পড়তেছে। কি হয় পড়তেছে বলো তো, অধক্ষেপ। এই উপর থেকে নিচে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে অধক্ষেপ হিসেবে পড়া, ঠিক আছে। তার মানে দেখো এই অধক্ষেপ হিসেবে তোমার কি পড়তেছে বলো তো, 1 গ্রাম লবণ তোমার কি করতেছে, অধক্ষেপ হিসেবে পড়তেছে। ওকে, ওকে। তাহলে দেখো তুমি বলতে পারবা যে অতএব আমি বলতে পারতেছি যে আমার 1 লিটার দ্রবণের মধ্যে আমার 36 গ্রাম তোমার NaCl থাকতে পারে, কত ডিগ্রি সেলসিয়াসে, 25 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু আমি দেখো আমি কি করছি, আমিও তোমার সেম পানি নিছি, মানে তুমি যতটুকু পানি নিছিলা আমিও সেম পরিমাণে পানি নিছি, ঠিক আছে। আমি সেম পরিমাণ পানি নিছি এবং তুমি নিছিলে এখানে কত, প্রথমে আমরা প্রথমে টেস্ট করছি তোমার 30 গ্রাম দিয়ে, তো আমিও 30 গ্রাম মিশাইলাম, দেখি যে আমারও 30 গ্রাম মিশে গেছে। এরপরে যখন আমি আরও 1 গ্রাম বাড়াচ্ছি, আমি দেখতেছি এটাও মিশে গেছে। আমি যখন আরেক গ্রাম বাড়াইলাম তখনও দেখলাম যে এটা মিশে গেছে। কিন্তু আমি যখন আরেকটা গ্রাম বাড়াইতে গেছি, যখন আমি আরেক গ্রাম বাড়াইতে গেছি তখন দেখি যে এটা অধক্ষেপ পড়ে গেছে। বুঝতে পারছো এটা কি পড়ছে বলো তো, অধক্ষেপ পড়ে গেছে। তার মানে দেখো এখানে অধক্ষেপ পড়তেছে কততে, এখানে অধক্ষেপ পড়তেছে তোমার 32 গ্রামে। তার মানে আমার এক্সপেরিমেন্টটা অনেক তাড়াতাড়ি হবে না। তাহলে দেখো তুমি যে কাজটা করতেছিলা, তোমার যে কাজটা করতে মনে করো অনেকক্ষণ সময় লাগতেছিল, আমি ওই কাজটা একটু অল্প সময় করে কিন্তু বের হয়ে আসতে পারতেছি। তাহলে বলো তো মামুর বেটা কি হইলো, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 30 ডিগ্রি সেলসিয়াসে আমি যে যখন কাজটা করতেছি তখন কিন্তু আমার অল্প টেম্পারেচারের মধ্যেই তোমার কিন্তু দ্রবণটা তৈরি হয়ে যাচ্ছে, বাট তোমার জন্য কিন্তু এটা অনেক বেশি টাইমলি একটা প্রসেস, তাই তো। তাহলে দেখো এখন যদি আমরা এখানে কম্পারিজমে আসি, দেখো আমার 1 লিটার দ্রবণ তৈরি করতে আমার লাগলো তোমার 32 গ্রাম NaCl। আর দেখো তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে এই 1 লিটার দ্রবণ তৈরি করতেই তোমার লাগছে কত বলো তো, 36 গ্রাম NaCl। বুঝছো, তুমি যে মামুর বেটা হয়ে গেছো এটা তুমি এখানেই বুঝে গেছো, ঠিক আছে। তাহলে দেখো এখন তুমি আমাকে বলো তো, এখন যদি আমরা কম্পারিজমে আসি তাহলে বলো তো তোমার ভ্যালুর সাথে আমার ভ্যালুটা মিলবে, মিলবে না। তাহলে দেখো তো আমি যখন মোলারিটি সংজ্ঞা দিব তখন তো তুমি এইভাবে বলবা যে আমি মামুর বেটা, আমি এমনি বলতেছি যে 1 লিটার দ্রবণে 36 গ্রাম লবণ আছে, এটাই হচ্ছে মোলারিটি। বাট আমি তো তোমাকে এখানে ডিফিট করতে পারবো কিভাবে, আমি তো বলবো যে আরে তোমার তো ভুল হয়েছে, আমার তো বেরিয়েছে 32 গ্রাম লবণ, এক লিটার দ্রবণের মধ্যে 32 গ্রাম তোমার হচ্ছে 32 গ্রাম দ্রব আছে, ঠিক আছে, এটাকে আমি মোলারিটি বলবো। তাহলে দেখো এখানে একটা কিন্তু তোমার ক্ল্যাশ লেগে যাচ্ছে, আমার জন্য আসতেছে যেটা 32 গ্রাম, তোমার জন্য সেটা আসতেছে কত বলো তো, 36 গ্রাম। সো মামুর বেটা তোমার কিন্তু এখানে
শেষ তুমি। মানে এখন কোনটা নিবা বলো? তাহলে তোমাকে কম্প্যারিজনটা করতে হলে অবশ্যই 25°C এবং 30°C এই আলাদা টেম্পারেচারের মধ্যে করলে হবে না। অবশ্যই তোমাকে নির্দিষ্ট তাপমাত্রায় করতে হবে। তোমার সাথে কম্পিটিশন আমার 25°C তাপমাত্রায় হইতে হইতো। ঠিক আছে? তোমার সাথে আমি কম্পিটিশন করছি 30°C তাপমাত্রায় নিয়ে। ঠিক আছে? যেটা আমার কিন্তু মোটেই মানে তোমার কম্পারিজন করার জন্য ঠিকঠাক না। আমাদের কম্পেয়ার আমরা সবসময় একই জিনিসের করি। কম্পেয়ার আমরা কখনোই তোমার হচ্ছে ভিন্ন ২ টা জিনিসের করি না। আমি যদি তোমাকে বলি ৳১০,০০০ র একটা ফোন আর iPhone-এর সাথে কম্পেয়ার করতে, কখনো পারবে? আবার তোমাকে যদি বলি যে Samsung S22 Ultra এটার সাথে iPhone এর তুলনা করো, তখন এটা হবে। বুঝতে পারছো? বা Nothing 3A এটার সাথে তুমি হচ্ছে ধরো তোমার রেডমি বা ধরো আরও বাজারে যে ফোনগুলো রয়েছে ওই প্রাইস পয়েন্টে ওই ফোনগুলোর মধ্যে যখন কম্পারিজন করতে বলবো তখনই সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো যে না আমি ১০,০০০ টাকার একটা মনে করো ওই স্যামসুনি ফোনের সাথে তোমার অ্যাপলের ফোনের তুলনা করব, তাহলে তো হবে না। বুঝতে পারছো? ব্যাপারটা হইতেছে তোমাকে ডেফিনেটলি টেম্পারেচারটাকে সেম করতে হবে। ওকে, তাহলে দেখো 25°C এবং 30°C ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আমরা কি তোমার মোলারিটি সম্পর্কে আইডিয়া পাইছি? দেখো আমি কিন্তু এখানে গ্রাম পরিমাপ করছি, মোল পরিমাপ করি নাই। তোমরা গ্রাম থেকে মোলে যেতে পারবা না বলো তো? তোমরা দেখো আমি এখানে কত বের করছিলাম? আমি এখানে বের করছিলাম তোমার সোডিয়াম ক্লোরাইড কত আছে? 36 গ্রাম না? 25°C। এটাকে তুমি মোলে নাও তো। মোলে কিভাবে নেয়? তুমি একটা ফর্মুলা গত ক্লাসে পড়ছো। N ইকুয়ালস টু কি বলো তো? W ডিভাইডেড বাই ক্যাপিটাল M। মনে পড়তেছে? উপরে W টা কি ছিল? W ছিল তোমার হচ্ছে দ্রব্যের পরিমাপ। এখানে দ্রব্যের পরিমাপ কত আসছে? 36। কোন এককে? গ্রাম এককে। বসাও। ডিভাইডেড বাই এম। এম মানে কি বলো তো? এম মানে হচ্ছে তোমার মলিকিউলার মাস, মানে হচ্ছে তোমার আণবিক ভর। আণবিক ভর কত বলো তো? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5। কিভাবে বের করছি? পঞ্চম অধ্যায়ে পড়ছো। কিভাবে? সোডিয়ামের আণবিক ভর 23। কয়টা পরমাণু আছে? একটা। গুণ লাগাও। সরি, সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু 1। একটা পরমাণু, তাই 1। ক্লোরিনের কত বলো তো? 35.5। কয়টা পরমাণু আছে? একটা পরমাণু। গুণ লাগাও এবং যোগ করো, তাহলে কত আসে? তো 58.5 আসে। ওকে, এর কি কোনো একক আছে? এর কিন্তু কোনো একক নাই, বাট তুমি এটাকে চাইলে গ্রামে প্রকাশ করতেই পারো। এককটাকে তুমি চাইলে গ্রামে প্রকাশ করতেই পারো। তো এখানে তুমি কি করতে পারবা? গ্রামে প্রকাশ করতে পারবা। ঠিক আছে? তো এর কিন্তু কোনো একক নাই, আপাতত কোনো একক নাই। তো এটাকে তুমি চাইলে গ্রামে প্রকাশ করতে পারো। তো দেখো গ্রামে প্রকাশ করলে উপরে গ্রাম গ্রাম কেটে যায় এবং এটাকে তুমি যদি সমাধান করো দেন ডেফিনেটলি ইউ উইল গেট আ ভ্যালু। অ্যান্ড এই ভ্যালুটার মান কত আমি একটু তোমাকে বলি। 36 ডিভাইডেড বাই কত বলো তো? 58.5। সো এই ভ্যালুটা আসবে তোমার প্রায় 0.61। ঠিক আছে? এই ভ্যালুটা আসবে তোমার 0.61। এত কি বলতো? এত হচ্ছে তোমার মোল। ঠিক আছে? এত কি বলতো? এত হচ্ছে তোমার মোল। ঠিক আছে? মোলকে তুমি এমওএলও লিখতে পারো অথবা এমওএলই পুরাটাও লিখতে পারো। ঠিক আছে? তুমি যদি মোলকে লিখতে চাও, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে মোলকে আমরা কিভাবে লিখবো? এমওএল লিখতে পারো অথবা তুমি চাইলে এমওএলই পুরাটা লিখতে পারো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। কথা বুঝতে পারছো? তাহলে দেখো 0.61 এত কি মোল। এটা কোথায়? এটা হচ্ছে তোমার 25°C তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমি তোমাকে কনসিডার করতে বলি যে 30°C তাপমাত্রা কত হচ্ছে বের করতে পারবা না? ডেফিনেটলি পারা উচিত কিন্তু। দেখো এখানে কত হবে? সেম ফর্মুলা N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। এখানে W মানটা কত? W মানটা এখানে হবে তোমার 32 এবং M এর মানটা কত? 58.5। ওকে, এখন তুমি যদি এটাকে একটু সমাধান করো দেখবে যে তোমার ভ্যালুটা কাছাকাছি আসবে, তোমার তবে একটু কম আসবে। ঠিক আছে? তবে একটু কি হবে? কম আসবে। আচ্ছা, আমি যদি এখানে তোমার 32 বসাই, 32 বসাই যদি আমি মানটা বের করি তাহলে দেখো আমার এখানে আসবে 0.54। দেখছো? কম আসে না? 0.54। এখানে কত আসে? 0.54 এত মোল। কথা বুঝতে পারছো? 0.54 মোল। কখন? 30°C তাপমাত্রায়। তাহলে তুমি বলতে পারবা 1 লিটার দ্রবণে যখন তোমার 0.61 মোল থাকে তখন সেটাকে তুমি মোলারিটি বলতে পারবা। 1 লিটার দ্রবণে 0.161 পরিমাণ আমার পদার্থ রয়েছে, তো আমি এটাকে বলতে পারবো আমার হচ্ছে মোলারিটি। আবার দেখো তুমি বলতে পারবা সেম ভাবে যে দেখো তোমার 30°C এর জন্য যে তোমার হচ্ছে 1 লিটার দ্রবণে তোমার 0.54 এত পরিমাণের এত মোল পরিমাণের পদার্থ রয়েছে, তো ওইটা হবে তোমার 30°C এর জন্য মোলারিটি। কথা বুঝতে পারছো? তাহলে দেখো ওভারঅল যে জিনিসটা আমি তোমাকে বুঝাইলাম এই জিনিসটা একটু তুলে রাখো। যদি তোমার মানে ভুলে যাও বা এরকম মনে হয় দেন ডেফিনেটলি এটাকে নোট ডাউন করে রাখো। ওকে, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো আমরা কিন্তু তোমার মোলারিটি সম্পর্কে একটা সার্বিক ধারণা নিয়ে আসলাম। এবার চলো আমরা একটু দেখার চেষ্টা করব। মোলারিটিকে মূলত তোমার অ্যাস দিয়ে প্রকাশ করে। কি দিয়ে বলো তো? অ্যাস দিয়ে প্রকাশ করে। মোলারিটিকে প্রকাশ করা হয় তোমার অ্যাস দিয়ে। আবার দেখবা যে অনেক বইয়ের মধ্যে তোমার সি দিয়েও প্রকাশ করতেছে। কি দিয়ে বলো তো? সি দিয়ে। বাট তোমাদের ছোট বাচ্চা তো তোমরা, এইজন্য তোমরা দেখবে যে এটাকে তোমার অ্যাস দিয়ে প্রকাশ করতেছে। তুমি যদি চাও যে ভাইয়া আমি সি ইউজ করব দেন ডেফিনিটলি ইউ ক্যান ডু। ঠিক আছে? তোমার কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। মোলারিটিকে তুমি চাইলে সি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, অর তুমি চাইলে কি করতে পারো? তুমি চাইলে অ্যাস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। এটা তোমার ইচ্ছা। কেন আমরা সি দিয়ে প্রকাশ করব, কেন হচ্ছে আমরা অ্যাস দিয়ে প্রকাশ করব, এটা যদি কারণ তুমি জানতে চাও, দাঁড়াও একটু।
ওকে। যে কথাটা বললাম যে তুমি হচ্ছে মোলারিটিকে, এই মোলারিটিকে কিন্তু তোমার সি অথবা এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই সি এবং এস এর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এই জিনিসটা সম্পর্কে তোমার খুব একটা জানার দরকার নেই। বাট তুমি যদি জানতে চাও তাহলে তুমি চাইলে একটু গুগল করতে পারো বা তুমি চাইলে একটু বইটা পড়তে পারো, ঠিক আছে? তাহলে দেখবা বুঝতে পারতেছো। তোমাদের বইয়ে যদিও এটা সম্পর্কে বিস্তারিত নাই, তুমি গুগল করলে বুঝতে পারবা কেন একে সি দিয়ে প্রকাশ করা হয়, কেন এটাকে তোমার এস দিয়ে প্রকাশ করা হয়। এর কারণটা আসলে কি? এই জিনিসটা সম্পর্কে একদম তুমি একটা ভাস্ট ধারণা পাবা, ঠিক আছে? এটা সি এবং এস এর মধ্যে আসলে কোনো তোমার নাই, পার্থক্য নাই। ঠিক আছে? সি এবং এস এর মধ্যে কোনো পার্থক্য নাই। সো এটা নিয়ে তোমার আসলে খুব একটা প্যারা খাওয়ার আমি কারণ দেখতেছি না। ঠিক আছে? তুমি যদি মনে হয় যে না ভাইয়া আমি তোমার হচ্ছে সি দিয়েই প্রকাশ করব তাহলে কোনো অসুবিধা নাই। তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি হচ্ছে তোমার এস দিয়ে প্রকাশ করব তাহলেও কোনো অসুবিধা নাই। দেখো সি এর পুনরূপটা থেকেই তোমার মূলত সি আসে। মোলারিটি পুনরূপ যেটা সেটা হচ্ছে কি জানো? কনসেনট্রেশন। কি বলো তো? মোলারিটি পুনরূপ কি? কনসেনট্রেশন। ওকে, মোলারিটি পুনরূপ হচ্ছে তোমার কনসানট্রেশন। এই কনসানট্রেশন থেকে তোমার এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। তুমি দেখবে যে বড় বড় বা তোমার যে ইংলিশ রাইটারের যে বইগুলো রয়েছে সেখানে তোমার সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর আমাদের বাংলাদেশি বইগুলোর মধ্যে দেখা যায় যে এস দিয়ে প্রকাশ করতেছে। এখানে আসলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এখানে আসলে কোনো অসুবিধা হবে না। আরও যদি ফার্দার জানতে চাও, ওই যে বললাম একটু তুমি গুগল করে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা দুইটাই মূলত সেম জিনিস, বাট ওই কনসেন্ট্রেশনকেই তোমার হচ্ছে সি দিয়ে প্রকাশ করে। ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো আমার এরকম কনসেন্ট্রেশন অনেকগুলো হতে পারে, ঠিক আছে? সেমিমোলার হতে পারে, ডিসিমোলার হতে পারে। ও আচ্ছা, মোলারিটির একক কি জানো? মোলারিটির একক হচ্ছে তোমার ক্যাপিটাল এম। মোলারিটির একক কি? ক্যাপিটাল এম। ভুলে যাও না, মোলারিটির একক হচ্ছে তোমার ক্যাপিটাল এম। আচ্ছা, যে কথাগুলো বললাম যে তোমার আমাদের বিভিন্ন টাইপের মোলারিটি হতে পারে, ঠিক আছে? সেমিমোলার দ্রবণ হইতে পারে, ডিসিমোলার দ্রবণ হইতে পারে, সেন্টিমোলার দ্রবণ হইতে পারে। সো এটা ভ্যারি করে, ঠিক আছে? সেমিমোলার, ডিসিমোলার, সেন্টিমোলার এরকম দ্রবণ হইতে পারে। তো এখন দেখো সেমিমোলার মানে কত? সেমিমোলার মানে হচ্ছে তোমার 0.5 এত মোল, ঠিক আছে? মোলার, ঠিক আছে? যে দ্রবণটাকে সেমিমোলার বলা হবে সেটা মানে তোমার কোশ্চেনে এইভাবে বলে দেওয়া থাকবে যে একটা সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো। তার মানে তোমাকে ধরে নিতে হবে সেখানকার মোলারিটি কত? 0.5 মোলার। 0.5 মোলার। এর মোলারিটির একক কি বলা হয় বলো তো? মোলার বলা হয়। কি বলা হয় বলো তো? মোলার বলা হয়, ঠিক আছে? ওকে, এখন তুমি তোমার এরকম দ্রবণ হইতে পারে না 0.2 মোলার হতে পারে? তো তো তাহলে এটার নাম কি দিবা? দেখো, আমাদের সবকিছু সবসময় আমরা নাম দিয়ে ডিফাইন করি না। বেশ কিছু তোমার মানে দ্রবণ আছে যে দ্রবণগুলো মোলারিটিকে আমরা হচ্ছে তোমার একটু নাম দিয়ে প্রকাশ করি, যেরকম সেমিমোলার, ডিসিমোলার, সেন্টিমোলার। এগুলো অনেক বেশি পরিচিত। তো তো এগুলো অনেক বেশি ব্যবহার করা হয়, এদের ইউজেস অনেক বেশি হয়ে থাকে, যার কারণে এগুলোকে আমরা একটা সুন্দর নাম দিয়ে রাখি, এই আর কি। বাট তুমি এর বাইরেও তোমার মোলারিটি আসতে পারে, এর বাইরেও তোমার মোলারিটি সম্ভব। যেরকম দেখো আমি একটু আগে বের করছিলাম, তো না একটু আগে বের হয় নাই, ওটাকে ফর্মুলার মধ্যে ফেলে বের হইতো, আমি মোলটা বের করছিলাম। বাট মোলারিটিটা কিন্তু তোমার আলাদা আলাদা জিনিস, এর কিন্তু একটা ফর্মুলা আছে, আমরা দেখবো সামনে। বাট দেখো ডিসিমোলার যদি তোমাকে কখনো কেউ বলে তখন বুঝে নেবা যে সেখানে হচ্ছে 0.1 মোলারের কথা বলা হচ্ছে। কত বলো তো? 0.1 মোলার। এবং যদি তোমাকে কেউ কখনো সেন্টিমোলার বলে তখন 0.01 মোলার হবে। দেখো, এখানে ভুল করো না। ডিসিমোলারকে তুমি যদি 10 দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা? তুমি সেন্টিমোলার পেয়ে যাবা। ডেসিমোলারকে 10 দ্বারা ভাগ করলে সেন্টি পেয়ে যাবা। তাহলে সেমিমোলার 0.5 মোলার, ডিসিমোলার 0.1 মোলার, সেন্টিমোলার 0.01 মোলার। এ বাদেও কি মোলারিটি সম্ভব? হ্যাঁ সম্ভব। কত? 0. তোমার 2 হইতে পারে, আবার ধরো যে 0.9 হইতে পারে, 1.1 হতে পারে, মানে ইনফিনিটি তোমার পসিবল ভ্যালুস। বাট এগুলোকে একটু আমরা কিউট নামে ডাকি, ঠিক আছে? দেখবে যে তোমার বাসায় তোমাকে ডাকা হচ্ছে মনে করো মামুনি, সোনামণি, বা ধরো তোমাকে আরো সুন্দর সুন্দর নাম দিয়ে রাখা হয়। আমাদের দেখা যায় যে আমাদের বাংলাদেশে কি হয়, আমাদের ছোট যারা মেয়ে বাচ্চা রয়েছে তাদেরকে মা বলে ডাকা হয় বা মামুনি বলে ডাকা হয়। আর যারা ছেলে রয়েছে তাদেরকে বাবা বলে ডাকা হয়, ঠিক আছে? বাব্বু বলে ডাকা হয়। সো আলটিমেটলি দেখো এটা হচ্ছে সুন্দর নাম, বুঝছো? মানে এরা কিন্তু মোলারি, ঠিক আছে? এরা কিন্তু মোলারিটি, বাট এদেরকে সুন্দর একটা নাম দিয়ে রাখা হচ্ছে, তো তোমার কোশ্চেন ওইভাবে ডাকা হবে। তো তোমাকে যদি আমি জিনিসটা না দেখাইতাম তাহলে তুমি কোশ্চেন দেখে বুঝতে পারতা না যে আসলে কোন মোলারিটি দ্রবণের কথা এখানে বলা হচ্ছে। সো এই জন্যই আমি তোমাকে জিনিসটা এখানে দেখাই দিছি। কথা বুঝছো? ওকে, এবার দেখো আমরা কয়েকটা ফর্মুলা পড়বো। মোলারিটি কি পড়বো বলো তো? কয়েকটা ফর্মুলা পড়বো, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এখানে দেখো আমি ফর্মুলাটা একটু লিখে দিই, ফর্মুলাটা আমরা একটু পড়বো। ফর্মুলাটা কি জানো? ফর্মুলাটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইডেড বাই কি বলো তো? এন ডিভাইডেড বাই কি হবে? এন ডিভাইডেড বাই ভি হবে। আমরা কি বলছিলাম সংজ্ঞায়? কি বলছিলাম? 1 লিটার দ্রবণের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল পদার্থ থাকে তাকেই হচ্ছে আমরা কি বলি বলতো? মোলারিটি বলি। মোলারিটি মানে কনসেন্ট্রেশন, সো সি। এবং দেখো এন মানে কি? এন মানে হচ্ছে তোমার মোল। আর দেখো ভি মানে কি? ভি মানে হচ্ছে তোমার লিটার এককে আয়তন, ঠিক আছে? দেখছো 1 লিটারের মধ্যে, দেখো তুমি যদি আয়তনকে 1 করে দাও তাহলে তুমি কি বলতে পারবা?
এটা 1 লিটার, ঠিক আছে? দেখো তুমি আয়তনকে যদি 1 লিটার করে দাও তাহলে তুমি লিখতে পারবা C ইকুয়ালস টু N। দেখো 1 লিটার আয়তনের মধ্যে যত মোল মানে তোমার হচ্ছে পদার্থ থাকে তাকে হচ্ছে আমরা কি বলি? মোলারিটি বলি। সংজ্ঞা মিলছে? দেখো সংজ্ঞাগুলো কিন্তু আমি তোমাকে শিখাইছিলাম পদার্থবিজ্ঞানে। বাট এখানেও দেখো তুমি যদি তোমার হরে কি আছে? হরে তোমার হচ্ছে আয়তন আছে। তো আয়তনটাকে তুমি 1 করে দাও। তাহলে দেখো তো নিচে 1 লিখতে হয় না। তো C ইকুয়ালস টু N লিখতে পারবো। N মানে কি? মোল। C মানে কি? কনসেন্ট্রেশন। তাহলে দেখো যত মোল তোমার হচ্ছে পদার্থ থাকবে তত মোলকে আমি কি বলতে পারবো? কনসেন্ট্রেশন বলতে পারবো। কথা বুঝে গেছে? তাহলে দেখো আমার ফর্মুলাটা আমি আলটিমেটলি বুঝতে পারছি না? ফর্মুলাটা আলটিমেটলি বুঝতে পারছি, ঠিক আছে? বা মোল এবং আয়তনের অনুপাতকেও তুমি চাইলে কনসেন্ট্রেশন বা এসও বলতে পারো বা সিও বলতে পারো, তোমার যেটা ভাল লাগে, ঠিক আছে? এস ইকোয়ালস টু কি বলতো? এন ডিভাইডেড বাই ভি। বাট আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি সি দিয়েও শিখতে পারো। কারণ তুমি দেখবে যে ইন্টারমিডিয়েটের বইগুলোতে বা তোমার হচ্ছে যে বিভিন্ন রাইটারের বই রয়েছে সেখানে আসলে কনসেন্ট্রেশনকে সি দিয়ে প্রকাশ করতেছে। কেন যে আমাদের বইয়ে এস দিছে এটার কারণ আমি এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, বাট দিয়ে ফেলছে যেহেতু, সুতরাং আমরা এই এককেও পড়তে পারি। এটা হচ্ছে মোল, এটা কি বলতো? লিটার এককে। ডেফিনিটলি কোন এককে? ভলিউম। ভি ফর ভলিউম। ভলিউম মানে আয়তন। কোন এককে বলতো বাবা? এটা হচ্ছে তোমার লিটার এককে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই এককগুলো যদি ভুলে যাও না তাহলে দেখবে যে মারা খেয়ে গেছো, বুঝছো? একদম দিন দুপুরে মারা খেয়ে যাবা। তাহলে দেখো তো আমরা এখানে একটা ফর্মুলা পড়ছিলাম, তোমার মনে আছে? আমরা এন এর একটা ফর্মুলা পড়ছিলাম, এন ইকুয়ালস টু কি বলতো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আমরা অনেকগুলো ফর্মুলা পড়ছিলাম, তার মধ্যে এটা একটা, তাই তো? তাহলে দেখো এখানে যে দেখো এন, এই দেখো তুমি এই জিনিসটাকে কি লিখতে পারবা? এন ইকুয়ালস টু তুমি এস ভি লিখতে পারবা? এন ইকুয়ালস টু তুমি এস ভি লিখতে পারবা? অবশ্যই ভি এর নিচে একটা লিটার একক দিয়ে দিবা। দেখো এন ইকুয়ালস টু এস ভি লিখতে পারবা, তো এখানে লেখো তো বাবা, এখানে তুমি এন এর জায়গায় এস ভি লেখো, এস ভি ইন্টু এখানে তুমি একটা লিটার দাও, ইকুয়ালস টু কি হবে বলো তো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তুমি এখানে চাইলে আরেকটা কাজ করতে পারো, যে তুমি এখানে দেখো ডাব্লিউ আছে না, তুমি ডাব্লিউর যদি পরিমাণটাকে বের করতে চাও তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? এস ভি, অবশ্যই লিটার এককে, ইন্টু কি বলতো? এম, ইন্টু কি বলতো? এম। তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো? এস ভি এম। তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা বেশিরভাগ ম্যাথ করব এবং উপরেরটা আমার জানা লাগবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার একদমই কিছু নাই। দেখো আমরা ভয় পাবো না, আমরা কখনোই ভয় পাবো না। আমরা আমরা আগের ক্লাসে তোমার হচ্ছে একটা ফর্মুলা দেখছিলাম। দেখো আমি যদি এই ফর্মুলাটা লিখে এসে দেখো, তোমরা এই ফর্মুলাটার কথা মনে আছে তো? এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, তাই তো? দেখো এটার সাথে তুমি আরেকটা ফর্মুলা অ্যাড করে নাও, ঠিক আছে? এটার সাথে তুমি আরেকটা ফর্মুলা অ্যাড করে নাও। এইভাবে লেখো যে এন ইকুয়ালস টু আমরা কি লিখছিলাম? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আমরা কি লিখছিলাম বলো তো? ইকুয়ালস টু আমরা এক্স ডিভাইডেড বাই এন এ লিখছিলাম। ইকুয়ালস টু আমরা কি লিখছিলাম? ইকুয়ালস টু আমরা লিখছিলাম যে ভিএল ডিভাইডেড বাই কি বলতো? 22.4 লিটার, তাই তো? এটা অবশ্যই লিটার একক। কি ইকুয়ালস টু তুমি লিখতে পারবা যে এস ভি, এটা হচ্ছে লিটার। কথা বুঝছো? দেখো তাহলে আমার এখানে মোটামুটি তোমার মোলের এতগুলো ফর্মুলা আছে, এই এতগুলো ফর্মুলা একটু মনে রাখবা। এটা হচ্ছে তোমার আলটিমেটলি রোড ম্যাপ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা করতে গেলে তোমার এই কয়েকটা ফর্মুলা কাজে লাগবে, আর কোনো ফর্মুলা লাগবে না, ঠিক আছে? এই কয়েকটা ফর্মুলা জাস্ট মনে রাখবা, মেমোরাইজ করবা, দ্যাটস ইট। আর আরেকটা ব্যাপার মনে রাখবা, সেটা হচ্ছে তোমার যদি কখনো তোমার হচ্ছে দেখা যাবে যে লিটার একক আছে, তো লিটার একক থেকে তুমি যদি এটাকে কখনো তোমার এমএল এ নিয়ে যেতে চাও তাহলে 1000 দ্বারা গুণ করে দিবা, মিলিলিটার যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে তুমি কি করবা বলো তো? লিটারকে তুমি যদি 1000 দ্বারা গুণ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা? এমএল পেয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে দেখো তোমার কিন্তু এই কনভারসেশনগুলো করতে কিন্তু দরকার হবে। তো এই কনভারসেশনগুলো করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই জিনিসটা একটু ফলো করবা। বাট তুমি চাইলে এটাকে লিটার এককে করতে পারো। আমরা ম্যাথ করার সময় জিনিসগুলো দেখে ফেলবো। তাহলে দেখো আলটিমেটলি আমার যে এই অধ্যায়টা করতে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে আমরা এই অধ্যায়ের মানে যতটুকু দরকার ছিল ফর্মুলার সবগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। সো চলো আমরা কয়েকটা ম্যাথ দিয়ে শুরু করি। দেখো আমি তোমাকে বলছিলাম না দ্রবণ প্রস্তুত কিভাবে করবে, এরকম ম্যাথ আসে। এই দেখো এই ম্যাথে তোমার পরীক্ষায় আসে একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে কি বলতো? 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে, বা যেটাকে তুমি বিকারও বলতে পারো, এখানে তোমার 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তাহলে দেখো এখানে তোমার কি কি দেয়া আছে। ফার্স্ট অফ অল আমি একজন স্টুডেন্ট হিসেবে কি করবো? আমি লিখে ফেলবো যে আমার কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে কি? দেয়া আছে তোমার ভলিউম। এখানে কি দেয়া আছে? ভলিউম মানে ভি। আয়তন দেয়া আছে কত মিলিলিটার। এটা কি কোন এককে? মিলিলিটার এককে। সরি এটা কোন, সরি এটা কোন এক, সরি ওমা, মিলিলিটার এককে, ঠিক আছে? এই ভিটা কি এককে আছে বলো তো? মিলিলিটার এককে আছে। এবং দেখো এখানে তোমার বলা আছে 0.2 মোলার। তার মানে দেখো এখানে তোমার কিসের মান দেয়া আছে? এখানে এস এর মান দেয়া আছে বা কনসেন্ট্রেশনের মান দেয়া আছে, ঠিক আছে? দেখো তোমাকে বলছো যে NaCl মানে কি? এখান থেকে তুমি আণবিক ভরটা বের করতে পারবা। তোমাকে বলছো দ্রবণ কিভাবে তুমি প্রস্তুত করবা। তার মানে যখনই তোমাকে বলবে কিভাবে তুমি প্রস্তুত করবা তখনই তোমার কনসার্ন হবে আমি ডাব্লুর মানটা বের করবো। তুমি যদি জানো যে কি পরিমাণ দ্রব্য ইউজ করতে হবে, দেখো দ্রবণ কিভাবে বানায়, তোমাকে তো পানি দিয়ে দিবে, তোমাকে তো পানিটা দিয়েই দিবে। তো পানির মধ্যে তুমি যখন দ্রব্য মিশাবা তখনই তো সেটা দ্রবণ হবে, তাই না? তো তুমি যদি জেনে ফেলতে পারো যে কি পরিমাণ তোমার দ্রব্য তুমি ইউজ করতেছো এই দ্রবণটা তৈরি করার জন্য, তবেই কিন্তু তুমি খুব
সহজেই ওই দ্রাবকের মধ্যে ওটা মিশিয়ে দ্রবণটা তৈরি করতে পারবা। সো তোমার যেই কনসার্নটা হবে সেটা হচ্ছে তোমার কি পরিমাণ দ্রব্য ইউজ করতেছো সেটা বের করা, তার মানে আমাকে ডাব্লু মানটা বের করতে হবে। তো দেখো একটু আগে আমরা একটা ফর্মুলা পড়ছি যে n ইকুয়ালস টু কি বলতো, n ইকুয়ালস টু দেখো আমরা পড়ছি তোমার ডাব্লু ডিভাইডেড বাই এম, এবং দেখো আমরা এখানে আরো অনেকগুলো সেভারেল আরো অনেকগুলো ফর্মুলাস আমরা কিন্তু এখান থেকে শিখছি। একটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন এ, তোমার মনে পড়তেছে কিনা। তারপরে দেখো আমরা হচ্ছে একটু আগে দেখলাম আরো একটা ফর্মুলা, তোমার হচ্ছে কি ছিল, ভি এল ডিভাইডেড বাই হচ্ছে তোমার 22.4 লিটার। অ্যান্ড দেখো এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা শিখছি যে তোমার হচ্ছে এস ইন্টু ভি, এটা হচ্ছে তোমার লিটার এককে। তার মানে দেখো এখানে তুমি কোনটা ইউজ করবা, তোমাকে এটা কিন্তু বের করতে হবে। দেখো তোমার এখানে কার মান বের করতে হবে, ডাব্লুর মান। সো এটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করবা, ডাব্লুর নিচে কি আছে, এম আছে। তুমি কি এম এর মান জানো? হ্যাঁ জানো, তার মানে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। সো এটা একটা তোমার ইউজেবল ফর্মুলা। আচ্ছা, এরপরে দেখো তো তোমার এখানে কি অনুসংখ্যা দিয়ে দিছে, দেয়া নাই, তার মানে এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবা না। এখানে কি তুমি নাম্বার অফ অ্যাভোগাড্রো তুমি যদিও জানো, কিন্তু অনুসংখ্যা তো দেয়া নাই বাবা, তো তুমি এটা কি ইউজ করতে পারবা না। তুমি অলরেডি একটা আননোন জানো, তোমাকে তো একটা আননোনের মানি বের করতে হবে, তাহলে এখানে কখনোই তুমি দুইটা আননোন নিয়ে ইকুয়েশন বিল্ড আপ করতে পারবা না। এখানে কি তোমাকে আয়তন দেয়া আছে, এখানে কি তোমাকে কোনো আয়তন দেয়া আছে? হ্যাঁ তোমাকে এখানে আয়তন দেয়া আছে, তবে এই আয়তনকে তুমি এখানে ইউজ করতে পারবা না, ঠিক আছে। এটা অবশ্যই তোমার যদি বলতো যে এসটিপিতে কত বলতো, এসটিপিতে যদি এই কথাটা বলতো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারতে। এখানে কি বলা আছে আদর্শ তাপমাত্রা, আদর্শ গ্যাস ও তাপমাত্রায় বলা আছে কি কথাটা বলা নাই, কিন্তু এখানে যদি তোমার এই কথাটা বলা থাকতো, আমি বারবার রিপিট করতেছি, আই রিপিট, যে তোমার এখানে যদি বলা থাকতো যে এসটিপি বা আদর্শ গ্যাস ও তাপমাত্রা, তখন তুমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারতে। আদারওয়াইজ এই ফর্মুলাটাকে তুমি এখন ইউজ করতে পারবা না, ঠিক আছে। তাহলে দেখো ফর্মুলা যদি আমরা ইউজ না করতে পারি, তাহলে আলটিমেটলি আমার কোন ফর্মুলাটা পড়ে থাকে, দেখো সদ্য শেখা যে ফর্মুলাটা, দেখো মোলার। তোমাকে এখানে কি মোলার বা ঘনমাত্রা সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ ভাইয়া দেওয়া আছে, দ্যাট মিনস এটা ইউজ করতে পারবো। আয়তন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া দেওয়া আছে, তার মানে আমি এটাকে ইউজ করতে পারবো। দেখছো আমি ফর্মুলা কিভাবে আইডেন্টিফাই করলাম, বুঝতে পারছো? এখন দেখো জাস্ট দুইটাকে আমি কম্বাইন করে ফেলবো, তাহলে আমি লিখতে পারবো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু কি বলতো, সরি একটু জাস্ট সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে, দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এম সমান সমান কি লিখতে পারবো বলতো, এস, দেখো ডাব্লু ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এস ভি, এটা অবশ্যই লিটার এককে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ফর্মুলাটা তুমি শিখলা, জাস্ট রিমেম্বার দ্যাট ফর্মুলা অ্যান্ড তোমার নাথিং এর কোনো কিছু ইউজ করতে হবে না। দেখো এই ফর্মুলাটা আমি এর আগের পেজে ডিরেক্টভাবে এভাবে লিখে দিয়েছিলাম যে ডাব্লু ইকুয়ালস টু এস ভি ইন্টু এম, ঠিক আছে। অবশ্যই এখানে ভিটার লিটার এককে, যদি লিটার এককে না লেখো, যদি তোমার এম এল এককে থাকে, তাহলে তুমি ডিভাইডেড বাই 1000 করে দিবা। কি করে দিবা বলো তো, ডিভাইডেড বাই 1000 করে দিবা, তাহলে এটা তোমার ডিরেক্ট গ্রামে চলে আসবে। এখানে তুমি এই এককটা তখন মিলিলিটারে বসাতে পারবা, ঠিক আছে। এই এককটা এখন তুমি মিলিলিটারে বসাতে পারবা, যখন তুমি এই ফর্মুলা ইউজ করবা তখন তুমি এটাকে মিলিলিটারে এককটা বসাতে পারবা, ঠিক আছে। দেখো আমি তোমাকে ফর্মুলা লিখে দিলাম, এই ফর্মুলায় তুমি হচ্ছে এককটা ডিরেক্ট মিলিলিটারে বসাতে পারবা। কার একক? তোমার আয়তনের একক, ঠিক আছে। অথবা তোমাকে আয়তন, মিলিলিটারের আয়তনটাকে তোমাকে প্রথমে লিটারে কনভার্ট করে তারপরে বসাতে হবে। তোমার যে কোনো একটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো। দেখো আমি দুইটা দিয়ে করে দিচ্ছি। এখানে দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে বলো তো, ডাব্লিউ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এস ভি, অবশ্যই লিটারে, ইন্টু কি বলো তো, ইন্টু হচ্ছে তোমার এম। এখানে বলো তো এখানে ভি এর মানটা কত, এখানে ভি এর মানটা হচ্ছে তোমার 250, এত কি মিলিলিটার, তাই না, এত মিলিলিটার। এই মিলিলিটারকে তোমার ডেফিনেটলি কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। তাহলে 1000 দ্বারা কি করবা, ভাগ করবা। তাহলে দেখো আমি যদি এখানে 1000 দ্বারা ভাগ করি 250 ডিভাইডেড বাই 1000, দেন এটা আমার কিন্তু লিটারে চলে আসবে। তো লিটারে চলে আসলে আমি কিন্তু ফর্মুলা বসাতে পারবো। এখানে এস মানে কনসেন্ট্রেশন কত, 0.2 বসাও, এত মোল, ইন্টু ভি এর মানটা 250 ডিভাইডেড বাই কত বলো তো, 1000, 250 ডিভাইডেড বাই 1000, ইন্টু দেখো তো এম কত, এখানে কি আছে, সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম ক্লোরাইডের মোলার, মোলার ম্যাস কত, মলিকুলার ম্যাস কত বলো তো, 58.5, বা আণবিক ভর কত বলো তো, 58.5। বসাও কত আসে, জাস্ট সলভ ইট। এটাকে তুমি যদি একটু জাস্ট সলভ করে ফেলো, তাহলে দেখবে যে এখান থেকে আসতেছে তোমার 2.925 গ্রাম। কত আসে বলো তো, 2.925 এত গ্রাম, ঠিক আছে। এখন সেমভাবে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথটাকে করি, তাহলে কি হবে দেখো, আমি জাস্ট এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। দেখো এখানে ডাব্লিউ কোস্ট আমি কি লিখতে পারবো, এস, এস এর মান কত, 0.2 কনসেন্ট্রেশন, ভি, ভি হচ্ছে ভলিউম, ভলিউম কত 250, এটাকে আমি মিলিলিটার একক এখানে বসাতে পারবো। এম কত, এম হচ্ছে তোমার 58.5 ডিভাইডেড বাই কত বলো তো বাবা, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1000। সলিউশন করে দেখো একই জিনিসই আসবে, 2.925 এত গ্রাম, ঠিক আছে। তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো। দেখো আলটিমেটলি এই অংশটুকু কিন্তু তোমার সেম, দুটার জন্যই কিন্তু এই অংশটুকু সেম। দেখো এই ক্যালকুলেশন লক্ষ্য করো আর এই ক্যালকুলেশন লক্ষ্য করো, দেখছো দুটো ক্যালকুলেশন কিন্তু তোমার আলটিমেটলি সেম। সো টেনশন বা ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। তুমি যে কোনো একটা জিনিসে করবা, জাস্ট খেয়াল রাখবে যে এককগুলো যাতে তুমি ঠিকঠাক মতো বসাও। এককগুলো ভুল হয়ে গেলে কিন্তু তুমি দেখবে যে তোমার মার্ক কমে আসে, ঠিক আছে। এককগুলো বারবার রিচেক করবা, এই এককগুলো বারবার রিচেক করাটাই হচ্ছে তোমার বুদ্ধি মানে কাজ। বাকিটা
তো ইনশাল্লাহ পেরে যাবা, কিন্তু তোমার এককগুলো বারবার চেক করতে হবে। ওকে, তাহলে তুমি এটা করার পর বলবা যে অতএব আমি আমার 1 লিটার দ্রবণ, মানে আমি হচ্ছে তোমার 250 ml তোমার হচ্ছে একটা একটা আয়তনিক ফ্লাক্সে, এরপরে কথা, তোমাকে কিন্তু একটু কথা লিখতে হবে। তুমি এখান থেকে ডাব্লু মানটা বের করলেই কিন্তু তোমার অ্যান্সার হবে না। এখানে তুমি ডাব্লু মানটা বের করছো, তোমাকে 3 দিবে, কিন্তু আরেক 1 মার্ক পাওয়ার জন্য এটি কিন্তু 4 মার্কের কোশ্চেন। তোমাকে এইভাবে বলতে হবে যে অতএব আমি হচ্ছে আমার আয়তনিক ফ্লাক্সে 250 মিলিলিটার প্রথমে পানি নিব। এই পানির মধ্যে হচ্ছে আমি 2.925 গ্রাম তোমার NaCl দ্রবণ নিব, এবং তাকে হচ্ছে আমি কিছুক্ষণ ভালো মতো করে মিশাবো। মিশানোর পরে আমার হচ্ছে তোমার দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু তোমার খাতা শেষে লিখতে হবে। দেন ডান, তোমার হয়ে গেছে। তুমি 4 আউট অফ 4 পেয়ে যাবা। কথা বুঝতে পারছো কি বললাম বলো তো? আরেকবার বলো। দেখো, আয়তনিক ফ্লাস্কের মধ্যে 250 মিলিলিটারের আমি হচ্ছে কি নেই, দ্রাবক নেই। এই দ্রাবকটা নেওয়ার পর তোমাকে এখানে বলে দিছে যে দ্রাবকটা তোমার পানি কিনা। তাহলে কি এখানে কি তুমি বলতে পারবা যে 250 মিলিলিটারের পানি নেই? বলতে পারবা না। এখানে তোমার কি বলতে হবে? দ্রাবক নেই, দ্রাবক নেই। 250 মিলিলিটারের দ্রাবক নেই। কোথায় নিব? আয়তনিক ফ্লাক্সে নিব। নেয়ার পর কি করতেছে? নেয়ার পর হচ্ছে আমি সেখানে দ্রব্য মিশাচ্ছি। দ্রব্য হিসেবে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। তো তুমি বলবো যে সোডিয়াম ক্লোরাইডের 2.925 গ্রাম দ্রব্য মিশাই। দ্রব্য মিশানলে আমার মিশানোর পর আমি একটু ভালো মতো করে মিক্স করব, সতর্কতার সাথে আমি মিশাবো। মিশানোর পর আমার দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। তাহলে আমি এইভাবেই 0.2 মোলার তোমার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত করতে পারি। জাস্ট এই কথাগুলো লিখে দিলেই তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে। এই কথাগুলো মাস্ট দিতে হবে, বারবার বলতেছি, আই রিপিট, এই কথাগুলো মাস্ট দিতে হবে। এরপরও যদি তুমি না দাও, তাহলে কিন্তু এটা দায়ভার আমার না। কথা বুঝিও। ওকে, এরপরে দেখো এটা হোমওয়ার্ক তোমার কাছে থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। সেম প্রসিডিউর, জাস্ট ফলো আপ। ঠিক আছে? এরপর আরও আছে, এটাও তোমার হোমওয়ার্ক। ডু ইয়োর সেলফ। নিজেকে নিজেকে কষ্ট করতে হবে। ওকে, আণবিক ভর। আচ্ছা, এই প্রবলেমটা আমি তোমাকে করে দিচ্ছি। আম, বাকিগুলো তুমি একটু করে নিও। এটা একটু তোমার মানে একটু আলাদা তো, বাট এটা তুমি যদি নিজে থেকে পারো বা করতে চাও, তাহলে ভিডিওটা পজ করে তারপরে নিজে থেকে করতে পারো। দেখো, এখানে বলা হচ্ছে তোমার একটি 250 মিলিলিটার দ্রবণের মধ্যে, দ্যাট মিনস এখানে তোমাকে ভলিউমটা দিয়ে দিছে। কোন এককে বলো তো? মিলিলিটার এককে, খেয়াল রাখবা। তারপরে দেখো এখানে কত গ্রাম পদার্থ, এখানে ডাব্লিউ মানটা দিয়ে দিছে 220 গ্রাম পদার্থ। ওই দ্রবণের মোলারিটি তোমাকে বলছে, মানে কনসেন্ট্রেশন, এস এর মান তোমাকে দিয়ে দিছে কত। ওই দ্রবণে আণবিক ভর তোমাকে ক্যাপিটাল এম এর মানটা বের করতে বলছে, তাই না? বা হচ্ছে তোমার মলিকিউলার মাস বের করতে বলছে। সো ডেফিনেটলি জাস্ট রাইট ডাউন দ্য ফর্মুলাস। এন ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ইকুয়ালস টু কি হবে? এক্স ডিভাইডেড বাই এন এ। ইকুয়ালস টু কি হবে বলো তো? ইকুয়ালস টু তুমি লিখতে পারবে হচ্ছে তোমার VL ডিভাইডেড বাই হচ্ছে তোমার 22.4। অবশ্যই এটা কোথায়? এসটিপিতে। এই জিনিসটা উপরে লিখে রাখবা, এসটিপি। ইকুয়ালস টু কি বলতো? ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানে কত লিখতে পারবা? এখানে লিখতে পারবা তোমার হচ্ছে এস ইন্টু ভি লিটার এককে। ওকে, এই তো এই কয়েকটা ফর্মুলা। এখন জাস্ট ফাইন্ড আউট দ্যাট কোন ফর্মুলাটা তোমার এখানে ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, সবার আগে আমি দেখবো যে আমার এখানে কি কি দেওয়া আছে। এখানে কি আমার ভলিউম দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া, ভলিউম দেওয়া আছে। এসটিপি কে আমি ইউজ করতে পারবো? পারবো না, এটা আগেই বাদ। কারণ আমার এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার বলা হয় নাই। তার মানে দেখো, এখানে হচ্ছে আমি কি বলতে পারবো? আমার ভলিউম, ভলিউম মানে হচ্ছে ভি এর মানটা দেওয়া আছে। ঠিক আছে? দ্যাট মিনস এটা গিভেন। আচ্ছা, এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। দ্যাট মিনস এটাও গিভেন। আচ্ছা, এখানে আর কি কি দেওয়া আছে? এখানে তোমার ওয়েট দেওয়া আছে? হ্যাঁ ওয়েট দেওয়া আছে, এটাও গিভেন। তোমাকে বের করতে কি বলছে? তোমাকে বের করতে বলছে যে মলিকুলার মাস বা এম। তার মানে দেখো, তুমি কোন দুটো ফর্মুলা নেবে বুঝতে পারতেছো? এটা নিবা আর এটা নিবা। এই তো হয়ে গেছে। এই জিনিসটা একবার বুঝতে পারলে না আর কোনো প্যারা নেই। তাহলে দেখো, তুমি এখান থেকে লিখতে পারবা ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু কত বলো তো? এস ইন্টু ভি, অবশ্যই লিটার এককে। তাহলে দেখো, এখানে তোমার লিটার এককে ইউজ না করলে ফর্মুলাটাকে তুমি সুন্দর মতো করে ইউজ করতে পারবে, কোনো প্যারা নেই। ডাব্লিউ ইকুয়ালস টু, তোমাকে এখানে কার মান বের করতে হবে? এম এর মান বের করতে হবে। তাহলে তুমি যদি এম কে এক পাশে নিয়ে আসো, দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই তোমার কি হবে? এস ভি লিটার এককে ইকুয়ালস টু কি হবে বলো তো? এম হবে, তাই তো? তাহলে দেখো, সবার আগে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি দেখো, তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো খুবই ভালো। ঠিক আছে? তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমে ভি এখানে কিসে আছে? 250 ml এ আছে। 250 ml কে তুমি প্রথমে 1000 দ্বারা ভাগ করে দাও। 1000 দ্বারা ভাগ করে দিলে তোমার এটা লিটারে চলে আসবে। তাহলে দেখো, তুমি এখানে এটার মানটা প্রথমে তুমি লিটারে বের করবা। একটু ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেটর তো অ্যালাউ আছে। সো আলটিমেটলি দেখো, তোমার কিন্তু কথায় লেখাও লাগতেছে না। ঠিক আছে? এটা আসবে তোমার 0.25 সম্ভবত। তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তার মানে দেখবে এটা হচ্ছে তোমার 0.25 আসতেছে। 0.25 এত এত কি লিটার। ওকে, তার মানে দেখো, লিটার এককে তুমি বের করছো। জাস্ট এখন এখানে মানগুলো বসো, তোমার ম্যাথ শেষ। তাহলে এম ইকুয়ালস টু তুমি কি লিখতে পারতেছো বলো তো বাবা? তুমি লিখতে পারতেছো ডাব্লিউ ডিভাইডেড বাই এস ইন্টু ভি লিটার এককে। তাহলে দেখো, এখানে ডাব্লিউ মান অবশ্যই গ্রাম এককে। গ্রাম কত? 20 গ্রাম। এস এর মান কত বলো তো? 0.75 বসাও। ইন্টু দেখো তো, এখানে লিটার কত আসছে? 0.25 বসিছো। ইকুয়ালস টু কত হয় বলো তো? ইকুয়ালস টু কত হয়? এটা তুমি যদি সমাধান করো, তাহলে কত হবে? উপরে হবে তোমার 20 ডিভাইডেড বাই কত হবে? 0.75 ইন্টু কত হবে? 0.25। সো এটাকে তুমি যদি জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে আসবে 106.66। ঠিক আছে? এটা কত আসবে বলো তো? 106.66। তুমি যেটাকে সমাধান করো, 106.66, যেটাকে তুমি 106 চিন্তা করতে পারো। 106 কার মলিকুলার মাস জানো কি?
106 কার মলিকুলার মাস? তুমি যদি একটু চিন্তা করো অনেকগুলো যৌগের তোমার 106 হইতে পারে। ঠিক আছে? তার মধ্যে আমি একটা যৌগের কথা বলি সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। সরি সোডিয়াম কার্বনেট। তুমি যদি এর মলিকুলার মাসটা বের করো দেখবে যে এটা তোমার 106 আসতেছে। ঠিক আছে? তুমি বলতে পারবা যে তাহলে পদার্থটা এখানে কি ইউজ করা হয়েছে? তুমি অ্যাসাম্পশন করে নিতে পারবা। এটি কিন্তু তোমার যে 106 শুধুমাত্র যে তোমার সোডিয়াম কার্বনেটের তা না, এখানে আরো অন্যান্য পদার্থ হইতে পারে। বাট তুমি অ্যাসাম্পশন কি করতে পারবে? এটা তোমার লেখা লাগবে না। এটা জাস্ট আমি তোমাকে শিখাচ্ছি। অ্যাসাম্পশন কি করতে পারবে? এটা তোমার সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়েছে। ঠিক আছে? এখানে কোন পদার্থ ইউজ করা হয়েছে বলো তো? সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়েছে। এটিকে আমি তোমাকে বলে দিতে বলছি, এটা কিন্তু বলতে বলি নাই। তুমি জাস্ট তোমার অ্যান্সার হবে এতটুকু পর্যন্ত। বাট আমি তোমাকে জাস্ট একটা অ্যাসাম্পশন করে বলতেছি যে এটা আসলে কোন পদার্থটা এখানে ইউজ করতে পারে, মানে ধারণা করতেছি আর কি। এখানে দেখো সোডিয়াম কার্বনেট ইউজ করতে পারো, বা এখানে সোডিয়াম কার্বনেট ইউজ হইতে পারে। এই সোডিয়াম কার্বনেট বাদ দিয়ে আরো অনেক অসংখ্য পদার্থ আছে যাদের হচ্ছে তোমার মলিকিউলার মাস কত বলো তো? 106। সেগুলো হইতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমি এখানে বসাইছি। বুঝতে পারছো? এটিকে তোমাকে লিখতে হবে পরীক্ষার হলে? না, লিখতে হবে না কিন্তু। আই রিপিট, এই জিনিসগুলো লিখতে যাবে না, এগুলো হচ্ছে ভণ্ডামি। মানে টিচার ভাববে, মানে তুমি নিজেকে ভাবতে পারো যে আমি তো অনেক কিছু জানি, টিচার ভাববে যে তুমি গাধা। বুঝতে পারছো? আমি হলে তো এখানে 0 মার্ক দিয়ে দিতাম। তুমি এজাম্পশন কিভাবে করলা গাধা? আমি কি এখানে তোমার কোশ্চেনে বলে দিছি যে এটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট? বলে দিছি কি? বলে তো দিই নাই। আমি যদি বলে না দিই তাহলে তুমি এটা কেমনে করলা? করতে পারবা? পারবা না। সো ডেফিনেটলি ইগনোর দিস। ওকে? অ্যাসাম্পশন আমি জাস্ট তোমাকে শিখাইতেছি। আমি তোমার টিচার, আমি তোমাকে শিখাইতেছি। বাট তুমি এটা কি পরীক্ষার হলে এপ্লাই করতে পারবা? পারবা না। খেয়াল রাখো। ওকে, সেম। সেমিমোলার মানে কত? এই বলছিলাম না সুন্দর 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 নাম দিয়ে রাখা হবে। এই দেখো সুন্দর নাম দিয়ে রাখতেছে। সেমিমোলার মানে কত? 0.5 মোলার। ওকে, হোমওয়ার্ক, ডু ইয়োর সেলফ। বাট SW পুনরূপ হয় তোমার হাউসওয়াইফ, টু বি অনেস্ট। আচ্ছা, নতুন একটা কনসেপ্ট, এই কনসেপ্ট আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। হোপফুলি তুমি এতটুকু বুঝতে পারছো। আশা করতেছি তোমার এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি যতটুকু পড়াইলাম এতটুকু একটু জাস্ট কেয়ারফুলি হ্যান্ডেল করবা, তাহলেই হয়ে যাবে। নেক্সট ক্লাসে এই অংশটা দিয়ে দেখা হচ্ছে। টাটা।